বিশ্ব বাংলার সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য কথাতে আপনাদের সাথে আমি রয়েছি কুমকুম ফকির। বিশ্ব বাংলা মানেই বাঙালি হয়ে বাংলায় দেখুন, বাংলাকে ভালোবাসুন। এছাড়াও আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন বিশ্ব বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউবে। বরাবরের মতোই স্বাস্থ্য কথাতে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমার অতিথি, একজন ডাক্তার, উনি ডায়াবেটিসের ডাক্তার লুনা। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আসমাউল হুসনা লুনা। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা যে জিনিসটা আমরা জানতে পারবো বা আপনার কাছে আমরা জেনে নিব যে ডায়াবেটিসটা দেখা যাচ্ছে যে এটা অনেকে বলে একটা জাতীয় রোগ হয়ে গেছে, এটা আপনার মতামত কি? না, তার আগে একটু জেনে নিই আপনার কাছে যে আপনি তো ডায়াবেটিস বর্তমানে কি আছে? আমি ডায়াবেটোলজিস্ট হিসাবে আসছি বারডেমের সিস্টার অর্গানাইজেশন এনএইচএন হেলথ কেয়ার, ন্যাশনাল হেলথ কেয়ার নেটওয়ার্ক উত্তরা শাখায় ডায়াবেটোলজিস্ট হিসেবে কাজ করছি আমি। আর আপনারা যখন এমবিবিএস করেন তখন তো অনেক সব সাবজেক্টের উপরই সব সাবজেক্টই পড়তে হয়। হ্যাঁ, তা আপনার ডায়াবেটিসটা এই এটা কেন বেছে নিন? এটার পিছনে কি কোনো কারণ আছে নাকি? পিছনে কারণ তো অবশ্যই আছে। আমি ছোটবেলা থেকেই ডাক্তার হব ভাবছি। তো ডাক্তার হয়ে যখন বের হলাম, তারপরে ধীরে 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 আমার মা, আমি যখন ডাক্তারি পড়ার অনেক আগে থেকে ক্লাস 8-এ পড়ি তখন থেকেই মা ডায়াবেটিক রোগে মানে ডায়াবেটিক আক্রান্ত হয়েছেন। এবং মাকে দেখছি আমি যে অনেক ভুগেন, এবং মায়ের ডায়াবেটিস আছে। এজন্যই মনে হয়েছে যে আমি ডায়াবেটিস নিয়ে কাজ করলে হয়তো মায়ের কিছুটা উপকার হবে। সেজন্য পরবর্তীতে আমি এমবিবিএস পাশ করার পরে পরবর্তীতে ডায়াবেটিক হসপিটালে চাকরি নিই, এবং এখানে চাকরি করে আমি দুটা কোর্স করি ডায়াবেটিসের উপরে, 6 মাস 6 মাস 1 বছরের। বারডেম থেকে একটা করি, আর বারডেম থেকে সিসিডি কোর্স, আর ইন্ডিয়া থেকে একটা বিএমজি-তে ডায়াবেটিক 6 মাসের কোর্স, এটা করা হয়। করে এখন আমি ডায়াবেটিক রোগীদেরই সেবা দেওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আপনার উদ্দেশ্য অনেক ভালো। যে আপনি যেটা বললেন যে আপনি আপনার মাকে দেখেছেন ছোটবেলা থেকে ডায়াবেটিস, ডায়াবেটিস, এই কারণে আপনার ওই সাবজেক্টটা ডায়াবেটিস সাবজেক্টটা বেছে নিয়েছেন। জি আমাদের যে বাঙালিদের দেখা যাচ্ছে যে খুব অনেকেরই দেখা যাচ্ছে যে খুব অল্প বয়স থেকে ডায়াবেটিস ধরা পড়ে। সেক্ষেত্রে আপনার ডাক্তার হয়ে কি মনে করেন যে আমি তো যতটুকু জানি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ছাড়াও কি ডায়াবেটিস হয় এবং ব্যাকগ্রাউন্ড ছাড়াও ডায়াবেটিস হয়? আপনার কাছে আমি জানতে চাইবো যে একজন নবজাতক মা, হ্যাঁ, সে কি তার নিয়ম কানুন কি হতে পারে? তার যদি ডায়াবেটিস না হয়, তার ফ্যামিলি যদি পজিটিভ হয়ে থাকে, তাহলে তার কি নিয়মাবলী নিয়ম কানুন মানতে হবে? ডায়াবেটিস প্রেগনেন্সিতে নবজাতক মা মানে সে যদি মা হয়ে থাকলে তো ডায়াবেটিস ফ্যামিলিতে থাকলে হতেও পারে। কিন্তু প্রেগনেন্সিতে একটা প্রেগনেন্সি ডায়াবেটিস হয়, এটা ফ্যামিলিতে না থাকলেও অনেকের হতে পারে। তো না হয় যাতে, সেজন্য আগে থেকেই আহ, তাকে ডায়েট কন্ট্রোল করতে হবে। তারপরে হচ্ছে মিষ্টি জাতীয় খাবার কম খেতে হবে, প্রতিদিন 1 ঘন্টা করে রেগুলার হাঁটতে হবে, এবং প্রেগনেন্ট হওয়ার 6 মাস আগে থেকেই তাকে প্রিপারেশন নিতে হবে যাতে ডায়াবেটিস না হয়। প্রিপারেশনটা ওইরকমই যে খাওয়া দাওয়া কন্ট্রোল করবে, তারপরে প্রতিদিন 1 ঘন্টা করে হাঁটবে। এই তাহলে মনে করেন যারা প্রেগনেন্সি মা, যে সম্প্রতি মা হয়ে গেলেন, হ্যাঁ, তো তার ব্যাকগ্রাউন্ড যদি পজিটিভ থাকে, তাহলে কি আপনি কি মনে করেন ওই নবজাতকটারও ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। সেটা একদম ছোট বয়সেই যে হবে তা না, বড় হলেও হতে পারে, আবার ছোট বয়সেও অনেকের ডায়াবেটিস হতে পারে। নবজাতকের জন্য সেরকম কোনো প্রিকশন আসলে করতে হয় না, খাওয়া দাওয়া কন্ট্রোল। ওকে তো আর, ছোট বাচ্চাকে তো আর খাওয়া দাওয়া কন্ট্রোল করা যাবে না। আর মায়ের দুধ থেকে কখনোই ডায়াবেটিস হবে না, মায়ের দুধ তো খাবেই, কিন্তু পরবর্তীতে একটা রিস্ক থেকে যায়।
প্রিভেনশন করতে হলে পরে ছোটবেলা থেকেই তাকে ফুড হ্যাবিটটা ঠিক মতন যাতে চালাতে পারে সেটা সেভাবে দেখতে হবে। তারপরে তার যেন ওভার ওয়েট না হয়, সে সেভাবে খাওয়া দাওয়া করতে হবে। প্রতিদিন ছোটবেলা থেকেই তাকে একটা এক্সারসাইজের মধ্যে বড় করলে পরে ফাস্ট ফুড, ইদানিং তো ফাস্ট ফুড খাওয়ার প্রবণতাটা বেড়ে গেছে, এগুলা এড়াতে হবে, তাহলে তার ডায়াবেটিস নাও হতে পারে। এই তার মানে কি এটা যে আহ, আমি যদি সেই ছোটবেলা থেকে আমার ফ্যামিলি যদি পজিটিভ থাকে এবং ওই নবজাতকটাকে যদি আমি সেভাবে হ্যান্ডেল করি যে সে মিষ্টি জাতীয়, তার মানে কি মিষ্টি জাতীয় জিনিস যদি সে অ্যাভয়েড করে এবং আহ করলেই কি এক্সারসাইজ করতে হবে, না করলেই যে ডায়াবেটিস হবে না তা কিন্তু না। এখন তো পরিবেশ এনভায়রনমেন্টের কারণেও ডায়াবেটিস হয়। পরিবেশের আবহাওয়া চেঞ্জ হচ্ছে, এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে, খাদ্যাভ্যাসগুলি মানুষের চেঞ্জ হয়ে যাচ্ছে, এসব কারণেও কিন্তু খালি যে জেনেটিক কারণে ডায়াবেটিস হয় তা কিন্তু না। এখন বিভিন্ন কারণে ডায়াবেটিস হতে পারে। আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থাকলে পরবর্তীতে গিয়ে একটা না একটা সময় সে ডায়াবেটিক রোগী হবে। এবং ডায়াবেটিসের কিন্তু অনেকগুলি প্রকারভেদ আছে, বুঝছেন? যে যে কি টাইপ 1, টাইপ 2। ডায়াবেটিসের প্রকারভেদ গুলি হচ্ছে টাইপ 1, টাইপ 2, তারপরে হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস, যেটা প্রেগনেন্সি ডায়াবেটিস বলা হয়, এবং অন্যান্য কারণেও হতে পারে, যেমন আপনার কাছে এটা অন্যান্য জানতে কারণের চাবো, মধ্যে। হ্যাঁ, এক্সকিউজ মি, আপনার বলেন কাছে এটা আমি জানতে বলেন। পারবো, জানতে চাবো যে টাইপ 1টা কি টাইপের ডায়াবেটিস? টাইপ 1টা একদম যাদের ডায়াবেটিস তো হচ্ছে মানুষের দেহে যে অগ্ন্যাশয় থাকে, অগ্ন্যাশয়ের বিটা সেল থেকে ইনসুলিন উৎপন্ন হয়ে মানুষের শরীরে যে গ্লুকোজ থাকে গ্লুকোজটাকে মেটাবলাইজ করে করে ডায়াবেটিসটা যাতে না হয় সে ব্যবস্থা করে। কিন্তু টাইপ 1 ডায়াবেটিকদের কোনোই বিটা সেল থাকে না, প্যানক্রিয়াসে কোনো বিটা সেল থাকে না, তখন তাদেরকে ডায়াবেটিক বলে। এটা ছোটবেলাতেও হতে পারে, আবার বড় হয়েও এই ডায়াবেটিসটা দেখা দিতে পারে। টাইপ 1 ডায়াবেটিসে প্যানক্রিয়াসে কোনো বিটা সেল থাকবে না এবং শরীরে কোনো ইনসুলিন উৎপন্ন হবে না, তখন তাকে বাইরে থেকে ইনসুলিন দিয়ে বেঁচে থাকতে হবে। এটাই টাইপ 1। টাইপ 1টা যে কোনো কারো হতে পারে, ছোট বাচ্চাদেরও হতে পারে, বড় বয়সে এসেও টাইপ 1 ডায়াবেটিস হয়তো বড় বয়সে এসে ধরা পড়লো, এরকম হতে পারে। এটাই আর টাইপ ইনসুলিন টু ডিপেন্ডেন্ট। কি? টাইপ টাইপ টু টু টা টাইপ 2টা সাধারণত 30 বছর, 25 বছর, 25 থেকে 30 বছরের মধ্যে ধরা পড়ে। টাইপ 2 ডায়াবেটিসে বিটা সেলগুলি থাকে, কিছু কিছু থাকে, কিছু কিছু ডিস্ট্রয় হয়ে যায়। তারপরে ধীরে ধীরে টাইপ 2টাও কিন্তু এক সময় যে সব বিটা সেল যখন ভেঙে যায়, মানুষের নষ্ট হয়ে যায়, তখন তাকে ইনসুলিনই দিতে হয়। কিন্তু প্রথম দিকে যদি টাইপ 2টা ধরা পড়ে, তাহলে ডায়েট কন্ট্রোল, হাঁটাহাঁটি করে কন্ট্রোলে রাখা যাবে। তারপরে ধীরে ধীরে যদি না কন্ট্রোল হয়, ডায়েট কন্ট্রোল এবং হাঁটাহাঁটি করে, তাহলে তাকে ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট, মানে মুখে খাওয়ার ট্যাবলেট দিতে হয়। যদি ট্যাবলেটেও তার ডায়াবেটিসটা কন্ট্রোল না হয়, তখন ইনসুলিন দিতে হয়। এটা টাইপ 2 ডায়াবেটিস, এবং টাইপ 2 ডায়াবেটিসটা বড়দেরই বেশি হয়ে থাকে। এই টাইপ 2 ডায়াবেটিসটা বড়দের বেশি হয়ে থাকে। আমরা যে হ্যাঁ, শুনতে বড় পাই 25 থেকে 30 বছরের মধ্যে টাইপ 2টা ধরা পড়ে। 25 থেকে 30 বছর। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, যাদের এমনও তো শোনা যায় যে যাদের ডায়াবেটিস বাবা মা বা ফ্যামিলি কোনো ব্যাকগ্রাউন্ড নাই, কিন্তু তাদেরও কিন্তু ডায়াবেটিস তাদেরও হচ্ছে। হয়, হ্যাঁ তাদেরও এটার হয়। কারণটা কি? এটা কি কারণ? এটা যে বললাম না, ইনভায়রনমেন্টের একটা ইনভায়রনমেন্টাল কারণে হয়। এখন তো খাওয়া দাওয়া, ফুড হ্যাবিটটা চেঞ্জ হয়ে গেছে মানুষের। মানুষ এখন ফাস্ট ফুড খাচ্ছে, মিষ্টি জাতীয় খাবার বেশি খাচ্ছে। তারপরে আবহাওয়া একটা কারণ, মানে আমাদের গ্লোবাল যে আবহাওয়াটা চেঞ্জ হচ্ছে, এসব কারণেও কিন্তু ডায়াবেটিসটা বেশি হচ্ছে। এই ওয়েদার, ওয়েদার যেটা বলছেন আপনি। ওয়েদার, হ্যাঁ ওয়েদারটা প্রভাব ফেলে, শুধু জিনগত কারণেই যে হবে তা না। এই যে ডায়াবেটিস হচ্ছে, আমি যদি বলি যে অল্প বয়সে মনে করেন দেখা যাচ্ছে যে 10-12 বছর ছেলে হ্যাঁ, মেয়েদেরও কিন্তু ধরা পড়ছে, সেক্ষেত্রে হয় তারা হয়। কতখানি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের উম, শরীরের ক্ষতিগ্রস্ত কতখানি হচ্ছে, কি কি ড্যামেজ করে দিতে পারছে হচ্ছে যখন ডায়াবেটিস তো একটা ডায়াবেটিসটা ওভারঅল সব কিছুর উপরে প্রভাব ফেলে। ডায়াবেটিস যদি কন্ট্রোল না থাকে মানুষের, তাহলে একদম মনে করেন যে হার্ট, কিডনি, চোখ, তারপরে ব্রেন, যে নার্ভাস সিস্টেম সবকিছুতেই এফেক্ট ফেলতে পারে। সেজন্য প্রথম থেকে শুরু থেকেই ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখতে হবে।
এখন ডায়াবেটিস কন্ট্রোলে রাখলে পরে আপনার কিভাবে ডায়াবেটিসটা কন্ট্রোল আছে বুঝবেন। খালি পেটে যদি থাকে, খালি পেটে 5 থেকে 6 এর মধ্যে থাকতে হবে। আর নাস্তা খাওয়ার পরে থাকতে হবে হচ্ছে 7-এর নিচে, আর 7-8-এর নিচে, তাহলে সে কন্ট্রোল বলতে হবে। আর 3 মাসের একটা গড় ডায়াবেটিস করা হয় প্রতি 3 মাস পর পর ব্লাডে, HbA1c বলে। সেটা যদি 6% নিচে থাকে তাহলে সেটা মানে কন্ট্রোল আছে বলতে হবে ডায়াবেটিস। ডায়াবেটিসটা কন্ট্রোল রাখলেই কোনো অঙ্গ প্রত্যঙ্গ দীর্ঘদিন সে ভালো থাকতে পারবে, কোনো অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি ছাড়া। আচ্ছা, এই যে আমরা দেখেছি যে ডায়াবেটিস যাদের হয়ে থাকে, হ্যাঁ, আপনি তো অনেক পেশেন্ট, আপনার কাজই তো এটা, তাই না? আপনার ডায়াবেটিস পেশেন্ট হ্যান্ডেল করা। হ্যাঁ, কাজ। আছে ডায়াবেটিসের পাশাপাশি আরো অনেক কিছুই তো রোগ শোক ধরে যায়, হ্যাঁ, হ্যাঁ, হার্টের কমপ্লিকেশন। প্রবলেম, অনেক হ্যাঁ, কমপ্লিকেশন। সেটা কি অনলি ফর ডায়াবেটিস থেকে হয় নাকি মানে প্রথম মানে এটা কি থাকে ডায়াবেটিসের যে ডায়াবেটিস থেকেই যে হবে তা না। অনেকের হার্টের সমস্যা তো ফ্যামিলিগত কারণে হলো, প্রেসার থাকলো, তার তার সাথে ডায়াবেটিসটা যোগ হলো, হয়ে কমপ্লিকেশনটা একটু বাড়লো, এরকম। ডায়াবেটিস থেকে ডায়াবেটিস থেকেই যে হবে তা না, কিন্তু ডায়াবেটিস যদি, আমি তো বললাম যে ডায়াবেটিস হয়ে গেলে পরে সেটা কন্ট্রোলে রাখতে হবে। কন্ট্রোলে না রাখলে পরে হার্টের প্রবলেম হবে, অথবা কিডনির প্রবলেম হবে, অথবা চোখের প্রবলেম হবে, লিভারের প্রবলেম হবে। আবার কারো কারো ডায়াবেটিস নাই, তারাও তো হার্টের রোগী হয়ে আসে, আসে না, এরকম। তো দেখা যাচ্ছে যে ফ্যামিলিতে, হ্যাঁ, যাদের জি। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই হ্যাঁ, কিন্তু অনেকে ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে, হ্যাঁ, সেক্ষেত্রে কি আপনি মনে হ্যাঁ। করেন অনলি ফর সুইটস এর জন্যই কি ডায়াবেটিসটা হয়ে থাকে না, না না, অন্য না, ওটা তো বললাম সুইটস এর কারণ। মিষ্টি খেলে মানুষের একটা ভুল ধারণা আছে যে মিষ্টি খেলে বুঝি ডায়াবেটিস হয়। তা না, মিষ্টি খেলেই যে ডায়াবেটিস হবে তা না। বারবার তো বললাম আমি যে এটা ইনভায়রনমেন্টাল কারণ, অন্যান্য ফুড হ্যাবিট, তারপরে মানুষের অভ্যন্তরে জেনেটিক কারণে, সব কারণেও হতে পারে ডায়াবেটিসটা। না, সেটা আমি বুঝতে পেরেছি যে অন্যান্য কারণেও হতে হতে পারে, হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যে বেশি বলা হয়, আপনারাই বলে থাকেন যে সুইটসটা খাবেন না, হ্যাঁ, আপনারাই বলে থাকেন যে সুইটসটা খাবেন, মিষ্টি জাতীয় জিনিস হ্যাঁ, খাবেন না, কিন্তু মিষ্টি জাতীয় জিনিস না খেলেও কিন্তু দেখা যাচ্ছে খাবেন। ডায়াবেটিস ডায়াবেটিস হয়ে গেলে তখন ডায়াবেটিস হয়। হ্যাঁ, ডায়াবেটিসটা হয়ে গেলে পরে তখন মিষ্টি খাইতে মানা করা হয়। মধু, গুড়, মিষ্টি, চিনি এসব খেলে পরে ডায়াবেটিসটা তখন বাড়ে, কারণ আপনার কাছে থাকাতে আহ, উম, সে ইনসুলিন না থাকার জন্য গ্লুকোজটা ঠিক মতো মেটাবলাইজড হয়ে যেতে পারে না, এবং ব্লাডে সুগার গ্লুকোজ ব্লাড সুগারটা বেড়ে যায় ডায়াবেটিসটা বেশি থাকে। এটা মিষ্টি খেলে বেশি হবে ডায়াবেটিস, কিন্তু মিষ্টি খেলেই ডায়াবেটিস হবে এটা কিন্তু না। এটা ছাড়াও তো আহ, আপনি যেটা বলেন এনভায়রনমেন্ট একটা কারণ আছে, অন্যান্য ফুড হ্যাবিট, তাই না? হ্যাঁ, আপনি, হ্যাঁ, ফুড হ্যাবিট তো অনেক বড় একটা ফ্যাক্টর, ফুড হ্যাবিট তো অনেক বড় একটা ফ্যাক্টর, তাই না? কারণ আমরা যদি খাদ্যাভ্যাস চেঞ্জ না করি, তাহলে আমরা যদি ছোটবেলা থেকে কোনো মা বা কোনো প্যারেন্টস যদি সে মনে করে যে আমাদের ডায়াবেটিস আছে, সেই বাচ্চাটার প্রতি আমরা যদি সেই যত্নটা নিই যে না আমরা হ্যাঁ, তাদেরকে হ্যাঁ, সুইট, হ্যাঁ, তাহলে কি তার ডায়াবেটিসটা হবে না? সেই সেই ফ্যামিলির তার ডায়াবেটিসটা কি হবে না? হবে না এটা বলা যাচ্ছে না, তো বললাম না যে হবে না বলে কোনো কথা নাই। কিন্তু ছোটবেলা থেকে যেমন আমার মাকে আমি দেখছি ডায়াবেটিস আছে, আব্বারও শেষ বয়সে এসে ডায়াবেটিস আছে। সেজন্য আমি এখন থেকেই, মানে আমি ছোটবেলা থেকেই কিন্তু খাওয়া দাওয়ার প্রতি একটা রেস্ট্রিকশন ছিল যে অল্প পরিমাণে খাবো এবং কাজ করব, পরিশ্রম করব। বসে থাকা কাজ, ওয়েট যেন না বাড়ে, ওভার ওয়েট যেন না হয়ে যায়। ওয়েটটাও কিন্তু ডায়াবেটিস হওয়ার জন্য একটা কারণ, ওভার ওয়েট হলে পরেও ডায়াবেটিস হতে পারে। এসব কিন্তু তারপরে 1 ঘন্টা করে হাঁটবো, হ্যাঁ, প্রতিদিন বিকালে অথবা সকালে যে কোনো সময় হাঁটবো। এরকম করে করে আমি এতদিন পর্যন্ত, এখন পর্যন্ত কিন্তু আমি এখনো ভালো আছি ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। এরকম করে ভালো 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 থাকা যাবে। এই আপনার কাছে এই আহ, মহামারীতে আপনার কাছে এই ধরনের পেশেন্ট কেমন, কি টাইপের আছে হ্যাঁ, এবং কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন আপনারা?
এই মহামারী চলছে যে। আমি তো সবসময় ডায়াবেটিস রোগীদের তো এমনিতেই আসে মহামারীতে। এই করোনাকালীন সময় ডায়াবেটিকটা কিন্তু ডায়াবেটিস রোগীদেরই করোনা হওয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, কারণ ডায়াবেটিস একটা ফ্যাক্টর। তো করোনায় আক্রান্ত হয়ে অনেক ডায়াবেটিক রোগী আসে, আর তাদের ডায়াবেটিসটা সে সময় বেড়ে যায়, কারণ করোনার সময় স্টেরয়েড দেওয়া হয়। স্টেরয়েডে বেশি পরিমাণে স্টেরয়েডে ডায়াবেটিস ব্লাড সুগারটা বাড়ে জন্যই ডায়াবেটিস হয়। তখন আমরা তাকে ইনসুলিন দেই। করোনাকালীন সময় মহামারীতে ডায়াবেটিস যাদের দেখা দেয় তাদেরকে ইনসুলিন দিয়ে ট্রিটমেন্ট করলে পরে বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়। আর দেখা যাচ্ছে যে যেসব ডায়াবেটিস পেশেন্ট 20-এর আগে হয়ে যাচ্ছে, 20 বছরের আগে যাদের ডায়াবেটিস হয়ে যাচ্ছে, হ্যাঁ, তারা কি হ্যাঁ, নিয়ম, হ্যাঁ, তা তো অবশ্যই আমি দেখতে পাচ্ছি হচ্ছে বাংলাদেশে হয় বেশি। তারা যদি ডায়াবেটিসের নিয়ম কানুন গুলো পালন করে থাকে, তাহলে কি তাদের আপনি কোন রকম ওষুধ দেন না, ওষুধ খাওয়া বন্ধ করে দেন নাকি? এটা আপনার না না opinion? না, 20 বছর বয়সে যাদের ডায়াবেটিস ধরা পড়ে, এটা ধরা পড়লে পরে আগে টেস্ট করে দেখা উচিত যে তাদের টাইপ 1 না টাইপ 2 ডায়াবেটিস। হ্যাঁ, টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিস টেস্ট করার জন্য সি রিঅ্যাক্টিভ প্রোটিন একটা আছে, এটা টেস্ট করে দেখা হয়। যদি সি রিঅ্যাক্টিভ প্রোটিন বেশি থাকে তাহলে টাইপ 1 ধরে নিতে হবে। এবং টাইপ 1 যদি পেশেন্ট হয়ে যায় টাইপ 1, তাদেরকে ইনসুলিন সারা জীবনই নিতে হবে, ইনসুলিন দিয়েই ডায়াবেটিক কন্ট্রোল করে রাখতে হবে। আর টাইপ 2 যদি হয় তাহলে আমরা ট্যাবলেট দিয়ে দেখি। টাইপ 2 দেরকে প্রথমেই আসলে পরেই আমরা ট্যাবলেট দেই না, তাদেরকে একটা রেঞ্জ আছে যে খালি পেটে হচ্ছে 8-এর উপরে থাকলো অথবা নাস্তা খাওয়ার পরে 10-এর উপরে গেল, তখন হয়তো আমরা তাদেরকে ডায়েট কন্ট্রোল এবং হাঁটা এই দুটা করে 3 মাস দেখলাম। 3 মাস দেখার পরে ডাকলাম, 3 মাস পরে যদি দেখলাম যে তার ডায়াবেটিস ওই ডায়েট কন্ট্রোল এবং হাঁটার মধ্যে কন্ট্রোল হচ্ছে না, তখন তাকে হয়তো ট্যাবলেট দিয়ে প্রথমে চেষ্টা করলাম। ট্যাবলেট দিয়েও কন্ট্রোল না হলে তখন ইনসুলিনে যাওয়া হয়। আর প্রথমেই কিন্তু ডায়াবেটিস অনেক সময় প্রথমেই ধরা পড়ে অনেক বেশি হাই রেঞ্জ, যেমন হচ্ছে খালি পেটে 13-14, নাস্তা খাওয়ার পরে 20-এর উপরে থাকলো, 20 মিলিমোল/লিটার। তাহলে তখন সেক্ষেত্রে আর HbA1c যেটা আমি বললাম 3 মাসের একটা গড় ডায়াবেটিস দেখা হয়, গড় ডায়াবেটিসটা যদি 9%-এর বেশি হয়ে যায়, তখন ইনসুলিন দিয়ে স্টার্ট করলেই বেশি ভালো হয়। ইনসুলিন দিয়ে ট্রিটমেন্ট শুরু করলে পরে তাহলে ইনসুলিনটা তার অনেক রকমের মেটাবলিক যে অনেক কমপ্লিকেশন গুলা এড়ানো যায় তাহলে, যে হার্টের কমপ্লিকেশন, নার্ভের কমপ্লিকেশন, চোখের যে রেটিনাল কমপ্লিকেশন গুলি হয় সেগুলা এড়ানোর জন্য ইনসুলিন দিতে বলা হয়। কিন্তু পেশেন্টরা ভয় পায়, ইনসুলিন নিতে ভয় পায় জন্য প্রথমেই এসে হয়তো বলে যে ইনসুলিন দিয়ে না, ইনসুলিন দিয়ে না, ট্যাবলেট দেন। তাদেরকে মোটিভেট করা হয় যে ইনসুলিনটাই নেন। পরে যখন ইনসুলিন দিয়ে ডায়াবেটিস কন্ট্রোল হয়ে যায়, আমি করি ডায়াবেটিস যখন খালি পেটে 6-এর নিচে নেমে আসে, নাস্তা খাওয়ার পরে 8-এর নিচে নেমে আসে, আর HbA1c 7-এর মধ্যে থাকে, তাহলে আমি ট্যাবলেট দিয়ে আবার ট্রাই করি তাদেরকে যে ট্যাবলেটে ভালো আছে কিনা, থাকে কিনা। তারপরে তো ডায়াবেটিসটা তো কোনোদিন সারে না। ডায়াবেটিস হচ্ছে সারা জীবনের অসুখ, এটা সারা জীবনের অসুখ। এটা নিজের উপরে নির্ভর করবে, রোগীদের নিজের উপরে নির্ভর করবে যে সে ভালো থাকবে কিনা। যেমন আমি বলছি যে আমার আম্মার 1983 সালে ডায়াবেটিস ধরা পড়ছে, বুঝছেন? 1983 সালে ডায়াবেটিস ধরা পড়ছে, আম্মার বয়স এখন 73 বছর। আম্মা এখনো আল্লাহর রহমতে ভালোই আছেন, যে কোনো অর্গান তার এফেক্ট করেনি, কারণ আম্মা প্রথম থেকে শুরু থেকেই ডায়েট কন্ট্রোল করছে, তারপরে হাঁটাহাঁটি করছে। এবং একটা সময়ে যে ইনসুলিন নিচ্ছেন আম্মা, মনে হয় 20 বছর থেকে ইনসুলিন এর উপরেই আছে, এজন্য এখন ভালো আছেন উনি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, দীর্ঘ সময় যে ইনসুলিন নেওয়া হয়, এটার কি কোনো সাইড এফেক্ট আছে দীর্ঘ সময়? যারা ডায়াবেটিসের রোগী, তারা যে না, দীর্ঘ সময় ইনসুলিনে হ্যাঁ হ্যাঁ, ইনসুলিনের সাইড এফেক্ট নাই। সাইড এফেক্ট কিন্তু ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট যেগুলা, খাওয়ার ওষুধগুলাতেই বরং দীর্ঘদিন খেলে পরে কিডনিতে এফেক্ট করতে পারে, লিভারে এফেক্ট করতে পারে। ইনসুলিনের সাইড এফেক্ট নাই, ইনসুলিনটাই সবচেয়ে সেফ। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে ওষুধ থেকে ইনসুলিন সেফ, ইনসুলিন ওষুধ সেফ, থেকে হ্যাঁ, ইনসুলিনটাই সেফ। এবং ইনসুলিন ইনসুলিন বেটার, সেটা কি হয়? ইনসুলিনটাই বেশি বেটার। হ্যাঁ, জি। দেখা যাচ্ছে আমি অনেক পেশেন্টকে দেখেছি যে ইনসুলিন দিতে দিতে যে তার যে হ্যাঁ, স্কিনের
অনেক প্রবলেম হয়ে যায়, সেটা কি ফর ওটা 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 হচ্ছে ইনসুলিন দিতে দিতে যে স্কিনে প্রবলেমটা হয়, ইনসুলিন দেওয়ার কিন্তু একটা টেকনিক আছে, নিয়ম আছে। সেই নিয়ম যদি না, নিয়মটা যদি ঠিক মতো দেয় তাহলে কিন্তু হবে না। এবং ইনসুলিন দেওয়ার বিভিন্ন সাইট আছে, যেমন নাভি থেকে 2 আঙ্গুল সরায় নিয়ে নাভির চারিদিক দিয়ে ঘুরায় ঘুরায় দেওয়া যাবে। তারপরে হাতে মাসলে দেওয়া যাবে, আর্মে, পায়ের থাইয়ে দেওয়া যাবে, থাইয়ে, বাটকে দেওয়া যাবে। এবং একই জায়গায় বারবার দিলে পরে তাহলে তো সেখানে একটা স্কিনের প্রবলেম তৈরি হবেই। এজন্য মানুষকে ঘুরায় ঘুরায়, হয়তো কিছুদিন নাভির চারিদিক দিয়ে ঘুরায় ঘুরায় দিল, কিন্তু কিছুদিন হাতে দিল, কিছুদিন পায়ে দিল, এভাবে চেঞ্জ করে করে দিতে হয়। দিলে তাহলে স্কিনের প্রবলেমটা এড়ানো যায়। হয় না। প্রথম যখন ডায়াবেটিস ধরা পড়ে, আপনার কাছে আমি একটু জানতে হ্যাঁ, চাবো যে, আহ, প্রথম যখন আমরা ডায়াবেটিস রোগী ধরা পড়ে, হ্যাঁ, তখন আপনারা কি ধরনের অ্যালার্ট তাদেরকে, খাওয়া প্লাস এক্সারসাইজ করা, এসব তো আপনারা নিয়মাবলী সবকিছু বলেই দেন, তাই না? কিন্তু হ্যাঁ, হ্যাঁ। সবচেয়ে কিছু হুমকি, কোনটা হুমকির মুখে, ওই সম্পর্কে আপনার পেশেন্টকে কি বলে থাকেন? পেশেন্টকে হুমকির মুখে বলতে হলে তো সবকিছুই হুমকির মুখে। ডায়াবেটিস ধরা পড়লে পরে সবকিছুই একটা মানে জীবনটাই তখন পেশেন্ট নার্ভাস ফিল করতে থাকে যে আমার কি হলো। কিন্তু ডায়াবেটিস হয়ে গেলে পরে আমি মনে করি যে এটা অনেকের জন্য আশীর্বাদ, যদি সে সেটা মেনটেন করে চলতে পারে। আর মেনটেন করে না চললে পরে তখন তার মাইক্রো এবং মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন, যেগুলা মাইক্রোভাস্কুলার আমাদের চোখ, তারপরে হার্ট, কিডনি, ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন আছে, মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন, এগুলি সব হতে পারে। নার্ভাস সিস্টেম, পায়ে অটোনমিক নিউরোপ্যাথি হতে পারে, রেটিনোপ্যাথি হতে পারে, তারপরে হার্টের কার্ডিয়াক মায়োকার্ডিয়াল ইনফাকশন হতে পারে, কিডনিতে কিডনি ফেলিয়ার হতে পারে। এগুলো বলে দেওয়া হয় তাদেরকে শুরুতে। এবং শুরুতেই পেশে একজন রুগীর যখন ডায়াবেটিস ধরা পড়ে আমরা এসব থরো একটা চেক আপ করে ফেলি, যে তার সবকিছু কোন কোন পজিশনে আছে। যদি ভালো অবস্থায় থাকে তখন তাকে শুরুতেই অ্যালার্ট করে দেওয়া হয় যে আপনি ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখেন, তাহলে আপনার এগুলির এফেক্ট করবে না, এটা বলা হয়। আচ্ছা, এই যে দেখা যাচ্ছে যে, আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশে ডায়াবেটিসের গড় আয়ুটা বেশি, মানে গড়ের দিক দিয়ে উন্নত কান্ট্রি থেকে আমাদের দেশে, বাংলাদেশে কি বেশি? হ্যাঁ, আপনি বাংলাদেশে বেশি, বাংলাদেশে বেশি। এটার মানে রিজনটা, হ্যাঁ, মানে বুঝতে এই যে পারছি না বাংলাদেশ, কুমকুম, হ্যাঁ, বলেন। এই যে বাংলাদেশের ডায়াবেটিসের সংখ্যা যে বেশি অন্যান্য কান্ট্রি হ্যাঁ, থেকে, হ্যাঁ, হ্যাঁ, তাহলে হ্যাঁ। এই রিজনটা কি যে বাংলাদেশে কেন বেশি, মানে কেন আমাদের মতো? বাংলাদেশে বাংলাদেশের মানুষ আমাদের মানুষ অতটা সচেতন না। খাওয়া দাওয়ার ব্যাপারে বলেন, তারপরে চলাফেরার ব্যাপারে, চিকিৎসা ক্ষেত্রে বলেন, তারা ডায়াবেটিস ধরা পড়লে পরে জানেও না, সচেতন না যে আমার ডায়াবেটিক মাপতে হবে। আমি বলে দিই যে কিভাবে ডায়াবেটিক মাপতে হবে। এখন কেউ কেউ আছেন মেশিনে মাপলো, মেশিনে মাপে দেখলো কম আছে, বাস ডায়াবেটিস নাই ধরে রাখলো। কিন্তু আসলে ডায়াবেটিস মাপার একটা নিয়ম আছে, যে 12 ঘন্টা আপনি 8 থেকে 12 ঘন্টা রাত্রেবেলা না খেয়ে থাকতে হবে। খেয়ে পরের দিন খালি পেটে যেতে হবে হসপিটালে, যে খালি পেটে প্রথমে একটা টেস্ট করতে হবে, ব্লাড দিতে হবে ভেইন থেকে। তারপরে 75 গ্রাম গ্লুকোজ খাইয়ে দিবে। গ্লুকোজ খাওয়ার পরে 2 ঘন্টা বসে থাকবে, বসে থেকে 2 ঘন্টা পরে ব্লাডটা দিবে। এখন খালি পেটে যদি ডায়াবেটিস 7-এর উপরে উঠে যায় তাহলে তাকে আমরা ডায়াবেটিস বলবো। আর গ্লুকোজ খাওয়ার পর 11.1 এর উপরে উঠলে ডায়াবেটিস বলবো। আমাদের দেশের মানুষ তো সচেতনই না। তারা নিজেরাই নিজেরাই হয়তো বাসায় একটু মাপলো, গ্লুকোমিটার দিয়ে মেপে দেখলো যে কম আছে, হসপিটালে আসলে বললো আমার কম, ব্লাড সুগার কম আছে। কিন্তু কম, আপনার ডায়াবেটিক না নন ডায়াবেটিক এটা আগে ডায়াগনোস হওয়া উচিত। সেই জন্য ডায়াগনোসিস করার জন্য, যেহেতু ডায়াবেটিসটা সারা জীবনের একটা অসুখ, এজন্য ডায়াগনোস হওয়ার জন্য আমি বললাম যে খালি পেটে প্রথম যেদিন যাবে তার আগে থেকে 3 দিন, 3 দিন পর পর 3 দিন স্বাভাবিক খাবার দাবার খাবে, খেয়ে তারপরে পরে যেদিন যাবে তার আগের দিন 8 ঘন্টা, 8 থেকে 12 ঘন্টা না খাওয়া পেটে হসপিটালে যেতে হবে। গিয়ে ওজিডিটি বলে এটা, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, এটা করতে হবে। করে তারপরে কনফার্ম হয়ে নিয়ে, এবং এটা কিন্তু ডায়াবেটিস, শুধু ডায়াবেটিস যে ডায়াবেটিস মেলিটাস এটা না, ডায়াবেটিস প্রি ডায়াবেটিক কন্ডিশন,
প্রি ডায়াবেটিক কন্ডিশন এরকম যে আইজিটি, ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স, হ্যাঁ, এটা 7 থেকে 11-র মধ্যে যদি ডায়াবেটিসটা থাকে তাহলে তাকে আইজিটি বলা হবে। আর একটা আছে ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ, এটাতে পেশেন্টের গ্লুকোজ থাকবে হচ্ছে 7-এর উপরে, ফাস্টিংটাই 7-এর উপরে থাকবে। এই ফাস্টিং হ্যাঁ, ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ, এটা ফাস্টিংটাই থাকবে হচ্ছে 6.1 মিলিমল থেকে 7-এর মধ্যে, 7 মিলিমলের মধ্যে। তাহলে তাকে, এটা কিন্তু প্রি ডায়াবেটিক, প্রি ডায়াবেটিককেও অনেক সমস্যা হয়, প্রি ডায়াবেটিকরা পরবর্তীতে যায় ডায়াবেটিক পেশেন্ট হিসাবে আমাদের কাছে শো করে আসে। এই তাদের মানে 7-এর উপরে বা 7 যখন হয় তখন তাকে হ্যাঁ অ্যালার্মিং দিচ্ছে হ্যাঁ যে তোমাকে নক করছে, তোমার ডায়াবেটিস হবে। হ্যাঁ তখন তো হ্যাঁ, তাকে ডায়াবেটিস হবে, পেশেন্টদেরকে সচেতন হতে হবে তখন। সচেতন হ্যাঁ, হতে তখন হবে। তাকে ডায়াবেটিস হতে হবে, হ্যাঁ। তখন প্রথম থেকেই তাকে আরো খাবার দাবারের প্রতি অ্যালার্ট হতে হবে, একটা নিয়মের মধ্যে চলে আসতে হবে, হাঁটাহাঁটি করতে হবে, 1 ঘন্টা করে প্রতিদিন হাঁটলে পরে তারপরে ওরা স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। এই আমি জানতে চাবো যে এই যে অনেক সময় দেখা যায় যে নবজাতক, আমি একটু প্রসঙ্গ চেঞ্জ করছি, সেটা নবজাতক শিশুর যে ডায়াবেটিস ধরা পড়ে, ওটা সেক্ষেত্রে হ্যাঁ আপনার হ্যাঁ কি মানে হওয়ার পরে যে ডায়াবেটিস হয়ে যায়, মানে যে বাচ্চাটা নবজাতক হ্যাঁ, শিশু হলো কিন্তু তার ডায়াবেটিস নিয়ে জন্মগ্রহণ করলো, তখন সেই বাচ্চাটার কি করা হয়, কি ট্রিটমেন্ট দিয়ে থাকে? আম, সেই সেই ক্ষেত্রে বাচ্চাটাকে একদম ছোট বয়সে ডায়াবেটিস হলে পরে টাইপ 1 ডায়াবেটিসই বলা হয়ে থাকে, তখন হুম, ইনসুলিন দেওয়া হয়, ইনসুলিনের কমা ইনসুলিন লো ডোজে দিয়ে তারপরে তার মাকে ব্রিফ করতে হবে, একদম ছোট বয়সে যাদের ডায়াবেটিস হবে মাকে ব্রিফ করতে হবে। আবার স্কুল গোয়িং যারা, তাদেরকে ইনসুলিন দিয়েই ট্রিটমেন্ট করা হয়, করে করা হয় ওই স্কুলে। ছোট ছোট আহ, ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা যারা বলেন, ওদেরকে ইনসুলিনই নিতে হবে, ইনসুলিন নিতে দিয়ে হয়, হ্যাঁ, কন্ট্রোল করতে দেখে হবে, ট্রিটমেন্ট আদারওয়াইজ করতে হয়। কন্ট্রোল হ্যাঁ করা হ্যাঁ। যাবে না, আদারওয়াইজ কন্ট্রোল না, করা যাবে আমি না। তো বললাম, শুরুতে বলছিলাম আদারওয়াইজ কন্ট্রোল করা যাবে না, না তাদেরকে দেখতে হবে যে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস না নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস, সেটা পরীক্ষা করে নিয়ে তারপরে তাদের ট্রিটমেন্টটা শুরু করলে পরে বেশি ভালো হবে। বেশি ভালো হয়। তো এই যে অনেক সময় যেটা দেখা যাচ্ছে যে আহ, অনেকে আমি দেখেছি যে ডায়াবেটিস নিয়ে যদি আহ, নিয়ম পালন করছে, হ্যাঁ, হ্যাঁ নিয়ম পালন করছে না, সে মিষ্টি খাচ্ছে না, র্যান্ডমলি মিষ্টি খাচ্ছে, কিন্তু আরেকজন মিষ্টি খাচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে যে হুম, তার ডায়াবেটিসটা ঠিক মানে রেঞ্জ বাড়ছে না বা ডায়াবেটিস বেড়ে যাচ্ছে না, বাড়ছে না কিন্তু হচ্ছে না। হ্যাঁ, দেখা যাচ্ছে বাড়ছে না, কিন্তু যে মিষ্টি খাচ্ছে মানে তার তার আবার ঠিকই মানে আমি ডায়াবেটিসটা মানে আমি আপনার কথা, জীবন আপনার কথা শুনে প্রশ্নটা প্রশ্নটা ঠিক মতো বুঝতে পারছি না। প্রশ্নটা ও করলে আচ্ছা, পরে ভালো মতো ঠিক মতো করলে মনে হয় আমি ভালো হয়। আমি আর একটু প্রশ্নটা আমি ক্লিয়ার করে আপনাকে বলি। দেখা যাচ্ছে যে হ্যাঁ দুইজন বলেন। পেশেন্ট, দুইজন ডায়াবেটিস পেশেন্ট, সে একজন ডায়াবেটিসের হ্যাঁ, নিয়ম পালন করছে, সে কিন্তু সুইট জাতীয় কোনো জিনিসই খাচ্ছে না, ঠিক আছে, আরেকজন সুইটস খাচ্ছে খাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে সুইট খাচ্ছে না এবং যে সুইটস খাচ্ছে, দেখা যাচ্ছে যে দুজনের টেস্ট, ডায়াবেটিস রেঞ্জ একই রকম। হ্যাঁ, এটা কেন হয়? ওই যে আমি বললাম প্যানক্রিয়াসের বিটা সেল যদি এটা একেবারেই না থাকে, না থাকলে পরে তার তো ইনসুলিন উৎপন্ন হবে না শরীরে, ট্রিটমেন্ট নেবে না, সে সুইটস খেলে, না খেলেও তার ডায়াবেটিস বাড়তে থাকবে, মেটাবলিজম হবে, মেটাবলিজম হয়তো গ্লুকোজটা লিভার থেকে ব্লাডে চলে আসে। তো যদি প্যানক্রিয়াসের বিটা সেল একেবারেই না থাকে তাহলে তার সুইট না খেলে পরেও বাড়বে। আর যে সুইট খাচ্ছে তার নিশ্চয়ই বিটা সেল কিছু আছে এবং ওর শরীরে ইনসুলিন উৎপন্ন হচ্ছে, সেজন্য তার ডায়াবেটিসটা কন্ট্রোল আছে, এরকম ব্যাপারটা। সেটা জিনিসটা ওই টাইপের যে তার আমরা দেখা যাচ্ছে যে বাংলাদেশে দেখা যাচ্ছে, আমি বাংলাদেশের কথা বলি যে ছোট বাচ্চাদের দেখা যাচ্ছে মিষ্টি আমরা খাওয়াচ্ছি, বাচ্চাদের কিন্তু মিষ্টি আমরা খাওয়াচ্ছি, হ্যাঁ, কিন্তু দেশের বাইরে দেখা যাচ্ছে খাওয়াচ্ছি। বা না খাওয়াচ্ছে না, দিচ্ছে না, ওদেরকে সুইচ দিচ্ছে না, বলছে না এখন থেকে। কিন্তু এই যে আপনারা কি কোনো পেশেন্ট আসলে এই ধরনের কোনো উপদেশ দিয়ে থাকেন যে না তোমরা ছোটবেলা থেকে
বাচ্চাদের সুইটস এর প্রতি, না না না, সুইটস তো একটা এনার্জি এনে দেয়, যে সেই এনার্জিটা সে সুইটস খাইতে মানা, সুইটস খাওয়ার কথা তো মানা করতে বলা হয় না ছোটবেলা থেকে। ছোটবেলা থেকে কেন সুইটস বন্ধ করবে? ছোটবেলা থেকে খাবে সে সুইটস, কিন্তু বললাম না যে ফ্যামিলিতে ডায়াবেটিস থাকলে পরে তাকে নিজেই সচেতন হতে হবে সেরকম করে, যে কতটুকু খাবে। এখন প্রত্যেকটা জিনিসেরই তো একটা নিয়ম আছে, তাই না? এক অনেক বেশি পরিমাণে সুইটস খেয়ে ফেললো আমার ফ্যামিলিতে ডায়াবেটিস, আর আমি সারাদিন মান সুইটস এর উপরে থাকলাম, খালি মিষ্টি খেলাম, তাতে তো ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থেকেই যায় একটা। এই জন্য সবকিছু পরিমিত পরিমাণে খেতে হবে, পরিমিত, তাই না? লাইফ স্টাইলটাই, আমার ফ্যামিলিতে ডায়াবেটিস আছে চিন্তা করে আমার লাইফ স্টাইলটা যদি আমি ঠিক মতন চালাই, তাহলে আর ডায়াবেটিস না হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। একজন পেশেন্টের ফাস্টিং এ, হ্যাঁ একজন পেশেন্টের হ্যাঁ ফাস্টিং যদি স্বাদ আসে, তখন সেই হ্যাঁ। পেশেন্টকে আপনারা কি ধরনের ডায়েট চার্ট দিয়ে থাকেন? ফাস্টিং এ যদি স্বাদ চলে আসে, দা- একজন পেশেন্টের কথা বলছি, আহ, ফাস্টিং স্বাদ চলে আসে, হ্যাঁ সেই পেশেন্টের ডায়েট হ্যাঁ। চার্টটা আপনারা কি ধরনের দিয়ে থাকেন? ডায়েট চার্ট, সকালে সকালে রুটি, রাত্রে রুটি, তারপরে দুপুরে ভাত খাবে পরিমাণ মতো, একটা মাঝারি কাপের 3 কাপ পরিমাণ ভাত, শাকসবজি বেশি পরিমাণে খাবে, 11টার দিকে হালকা স্ন্যাক্স, ফল, যে কোনো একটা ফল মূল খাবে, তারপরে বিকালের দিকেও হালকা স্ন্যাক্স খাবে। এইভাবেই দেওয়া হয়। রাত্রে শোয়ার সময় হয়তো 1 গ্লাস দুধ খেলো। এই। ওইভাবে আপনার ডায়েট চার্ট ওইভাবে দেন, যেটা স্বাদ থাকে। আর যাদের মনে করেন হ্যাঁ ফাস্টিং এ অনেক হ্যাঁ চলে আসে, মনে করেন 70-র মতো চলে আসলো, তো তার ডায়েট চার্টটা অবশ্যই আলাদা। সে- যারা ফাস্টিং এ মানে মনে হ্যাঁ, করেন, তার ডায়েটটা অবশ্যই আলাদা। ফাস্টিং এর ফাস্টিং এর 70 মানে 17। হ্যাঁ 17 যদি চলে আসে, ফাস্টিং মধ্যে 17 আসে না, না? 17 চলে আসলে তো তাকে ইনসুলিন, ডায়েট চার্ট তো দিবই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ফাস্টিং আসে, 17 আসে। ডায়েট চার্ট তখন অনেক রেস্ট্রিকশন করা হয় এবং তাকে ইনসুলিন দিয়ে স্টার্ট করতে হবে। আমি বলছি ফাস্টিং যদি 13-র উপরে হয়ে যায়, তাহলে ইনসুলিন তখন দিতে হয়। আবার অনেকে ভাবে যে অনেকে ভাবে যে ডায়াবেটিস বেশি হয়েছে শুধু হাঁটি আর ডায়েট কন্ট্রোল করি তাহলেই ঠিক হয়ে যাবে। এটাও কিন্তু ঠিক না। ডায়াবেটিসে হাঁটার জন্য একটা রেঞ্জ থাকে, যে ফাস্টিং এ 10-এর নিচে যদি থাকে তাহলে সে হাঁটতে পারবে, হাঁটলে পরে তার কমপ্লিকেশন গুলো এড়াতে পারবে। এখন 10-এর উপরে উঠে গেল, কারো 16, 17, 18, 19 উঠে গেল ফাস্টিং, তাহলে তার হাঁটলে পরে তখন রেটিনার উপরে প্রেসার পড়বে, চোখের রেটিনাতে প্রেসার পড়ে রেটিনাল ডিটাচমেন্ট হতে পারে, রেটিনোপ্যাথি হতে পারে, হার্টের মধ্যে বেশি হাঁটলে পরে হার্টে চাপ প্রয়োগ করে হার্ট অ্যাটাক হতে পারে, কিডনি ফেলিয়ার হতে পারে, কিডনিতে চাপ পড়ে। এজন্য শুধু একটা ধারণা আছে মানুষের যে হাঁটলেই মনে হয় কমে যাবে, কিন্তু হাঁটার জন্য একটা রেঞ্জ আছে। 10-এর নিচে ডায়াবেটিসটা থাকতে হবে, ফাস্টিং ফাস্টিং 10-এর নিচে সেটাও রাখতে হবে। হাঁটারও একটা রেঞ্জ। তার মানে কি 10-এর নিচে যখন যে পেশেন্টটার ইয়ে থাকবে, ডায়াবেটিস থাকবে, মানে তার হাঁটার রেঞ্জ আপনারা সেভাবে বলে দেন যে না, সে রেঞ্জটাকে তোমরা এইভাবে আপনারা হাঁটতে হবে, মানে সেটারও রেঞ্জ কত, কি ধরনের রেঞ্জের কথা আপনি বলতে চাচ্ছেন? যে যার ডায়াবেটিস 10, হ্যাঁ, তার হ্যাঁ হ্যাঁ। কতক্ষণ, 1 ঘন্টা বা সোয়া 1 ঘন্টা বা 1 ঘন্টা 15 মিনিট? প্রথম ডায়াবেটিস রোগীদের 1 ঘন্টা করে হাঁটলেই যথেষ্ট। এখন আমি, কেউ হয়তো হাঁটেই না, কোনোদিনও হাঁটেনি, তাকে তো আর প্রথম দিনে আমি 1 ঘন্টা হাঁটতে বলতে পারি না, তাই না? প্রথম দিন সে হয়তো 30 মিনিট, আধা ঘন্টা হাঁটলো, তারপরে 5 মিনিট 5 মিনিট করে বাড়িয়ে তার 1 ঘন্টা নিয়ে গেল। প্রথম দিনই যদি 1 ঘন্টা হাঁটতে যায়, তাহলে তো তার একটা প্রেশারও পড়বে, শারীরিক একটা চাপ পড়বে, কমপ্লিকেশন হবে। সেজন্য ধীরে ধীরে সব রেঞ্জটাকে বাড়াতে বলা হয়। আস্তে আস্তে। আর সেক্ষেত্রে ডায়াবেটিস যারা আছে তাদের জন্য আপনারা জিমটা কি, মানে আপনাদের জিমে যারা যাচ্ছে সেটাকে প্রেফার আপনি কতখানি করেন, যারা জিম করে? জিমে জিমে যেতে পারে, না হাঁটলে পরে তারা জিমে যেতে পারে। জিম মানে প্রেফার করি, কিন্তু আসলে প্রেফার করেন আর কি, জানতে চাচ্ছি। ডায়াবেটিক রোগীদের ডায়াবেটিক রোগীদের হাঁটাটাই হচ্ছে বেশি জরুরি।
জিমে গিয়ে 1 ঘন্টা করে, অনেকে তো জিম করে, জিমে অ্যারোবিক এক্সারসাইজ বলে এটা, হুম, জি অ্যানারোবিক এক্সারসাইজ, এটা অ্যারোবিক। করতেই পারে। হ্যাঁ, হ্যাঁ, তো দেখা যাচ্ছে তো অ্যারোবিক্স করে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেও কিন্তু আহ, ইয়ে হচ্ছে, তার ডায়াবেটিস কিন্তু কন্ট্রোলে এনে ফেলতে পারছে, মানে এক্সারসাইজ এক্সারসাইজ হ্যাঁ, করে দেখা যাচ্ছে হ্যাঁ, সেটাও অনেকে পারে। হ্যাঁ, হ্যাঁ, অনেকে এটা পারে। দেখা যাচ্ছে যে এক্সারসাইজ করেও না হেঁটে এক্সারসাইজ করে বা জিমে গিয়ে তার ডায়াবেটিসটা সে হুম, কন্ট্রোল নিতে নিতে পারছে। আচ্ছা কন্ট্রোল করতে যারা, পারছে। হ্যাঁ, 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 লিমা, আপনার করে। কাছে আমি জানতে চাবো যে আপনার কাছে আমি জানতে চাবো যে ডায়াবেটিস যখন ধরা পড়লো, যে পেশেন্টের ডায়াবেটিস ধরা পড়লো, তার কি এই যে একটা নিয়মাবলী, তার হার্ট, তার লিভার, প্রত্যেকটা হ্যাঁ, জিনিসের যত্ন, সেইগুলা যত্ন সে কিভাবে নিবে? আপনার কি মানে এটা আপনি একটু যদি এক্সপ্লেন করেন ভালো হতো। মানে আমি একজন আপনার কথাটা শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে না, আপনি আমার কথা শুনে, না আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না? একজন কুমকুম, ডায়াবেটিস, শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন না? একজন ডায়াবেটিস পেশেন্ট, আমার কথা শোনা হ্যাঁ, যাচ্ছে? কেটে কেটে আসছে, কেটে কেটে আসছে। আমার কথা এখন শোনা যাচ্ছে? এখন হ্যাঁ, ক্লিয়ার আচ্ছা, ছিল না? আচ্ছা, আমি ক্লিয়ার। জানতে হ্যাঁ, চাচ্ছি, আমি জানতে চাচ্ছি যে একজন ডায়াবেটিস পেশেন্ট, হ্যাঁ, তার তো হার্ট বলেন, ইয়ে বলেন, গল ব্লাডার বলেন, ভিতরে সবকিছু ড্যামেজ হতে থাকে, তাই না? ড্যামেজ হ্যাঁ, যে হতে হ্যাঁ, থাকে হ্যাঁ, তখনই, তার মানে তাকে তো অবশ্যই ওই পেশেন্টটাকে আপনারা থরলি একটা ইয়ে বলে থাকেন চেক যে আপ করে, চেক আপ করা হয়। থরলি হ্যাঁ, চেক, হ্যাঁ, 2 মাস অন্তর অন্তর আপনারা বলে জি, থাকেন, কয় মাস অন্তর হ্যাঁ। অন্তর? আমরা তো যাদের বেশি ডায়াবেটিস থাকে, বেশি বলতে আমি বোঝাচ্ছি খালি পেটে 10-এর উপরে, 10 মিলিমোল/লিটার, এবং নাস্তা খাওয়ার পরে 13-14 থাকে। আমি আমার পেশেন্ট গুলোকে 7-8 দিন পর পরই চেক আপ করাই, তারপরে ডায়াবেটিস কন্ট্রোল হয়ে গেলে হয়তো প্রতি 3 মাস। এবং ডায়াবেটিসের যে বইটা দেওয়া আছে বারডেম সমিতি থেকে, সেখানে কিন্তু লেখাই আছে যে প্রতি 3 মাস অন্তর অন্তর, 3 মাসের একটা গড় ডায়াবেটিস, লিপিড প্রোফাইলস, সিরাম ক্রিয়েটিনিন মানে কিডনি, লিভার, এসব দেখা উচিত 3 মাস পর পর, বছরে 3 3 বার 4 বার করে দেখা উচিত। যাদের একদম ভালো থাকে সব অর্গানগুলি, শুরুতেই আমি দেখে নেই আমার রোগীগুলাকে। যদি ভালো থাকে দেখি, তাহলে বছরে হয়তো একবার আমি চেক করাই এগুলো। আর যদি ভালো না থাকে, তাহলে 3 মাস পর পর তো অবশ্যই করতে হয়। আর ডায়াবেটিস, এখন ডায়াবেটিসটাকে কিন্তু বাসায়ও মেপে মেপে বোঝা যায়। যেমন গ্লুকোমিটার। গ্লুকোমিটার থাকলো, গ্লুকোমিটার দিয়ে চেক করলো, খালি পেটে এক একদিন এক একটা করলো, সপ্তাহে একদিন হয়তো করলো খালি পেটে নাস্তা খাওয়ার 2 ঘন্টা পরে, তারপরে পরের সপ্তাহে করলো বিফোর লাঞ্চ, 2 আওয়ার্স আফটার লাঞ্চ, তারপরে সপ্তাহে বিফোর ডিনার, 2 আওয়ার্স আফটার ডিনার, এরকম আবার বেড টাইমেও করতে হয়। এরকম করে করে সে একটা চার্ট তৈরি করলো, ডেট দিয়ে রাখলো, চার্ট তৈরি করলো, করে বাসায় সে দেখতে পারলো যে তার ডায়াবেটিসটা কন্ট্রোল আছে কিনা, কিরকম। প্রতি বেলার বেলার ডায়াবেটিসটা দেখলে পরে, যদি খালি পেটে 7-এর নিচে থাকে, এবং খাওয়ার পরে, যে কোনো খাওয়ার পরে, সেটা সকালে নাস্তা খাওয়া হোক, দুপুরে খাওয়া, লাঞ্চ খাওয়া হোক, অথবা রাতের ডিনার খাওয়া হোক, যে কোনো খাওয়ার পরে যদি 8-এর নিচে থাকে, তাহলে সে বুঝলো যে হ্যাঁ, সে তার ডায়াবেটিসটা ভালো আছে। আর যদি দেখে যে ফ্লাকচুয়েট করতেছে, বেশি হচ্ছে, তাহলে বুঝবে যে না, তার ডায়াবেটিস ভালো নাই, তখন তাকে অতি সত্বর হসপিটালেই ডাক্তারদের সাথে যোগাযোগ করাটা উচিত বলে আমি মনে করি। তা তো অবশ্যই দেখা যাচ্ছে যে এটা যে একটা রেওয়াজ আছে বাংলাদেশে, যে ডায়াবেটিস একটা জাতীয় রোগ হয়ে গেছে, জাতীয় রোগ, হ্যাঁ, এই সম্পর্কে আপনার হ্যাঁ, মতামত? এটা জাতীয় রোগ যে জাতীয় বলে রোগ তো এটা। অবশ্যই। যেমন এখন 2020 সালে যে এই রেঞ্জটা আছে, 2040 সালে গিয়ে সেটা আরো 10 গুণ বাড়বে। এই সেজন্য নিজে আগে থেকেই সচেতন হয়ে হাঁটাহাঁটি, ডায়েট কন্ট্রোল, এসব নিজেকেই করতে হবে যেন না বাড়ে, এবং সবাইকে সচেতন করতে হবে যে ডায়াবেটিসটা যেন না হয়। আগে থেকেই সচেতন করতে হবে, এবং খাওয়া দাওয়া, লাইফস্টাইল সবকিছু সবকিছু চেঞ্জ নিয়ে আসতে হবে। তা তো অবশ্যই। অসংখ্য ধন্যবাদ বিশ্ব বাংলার পক্ষ হ্যাঁ, থেকে, আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি বিশ্ব বাংলাতে ধন্যবাদ আপনাকে। আসার জন্য। আপনার সময় দিয়েছেন আমাকে। আমরা জানতে পারলাম যে ডায়াবেটিস এমন একটা রোগ, এটা কোনো রোগ না, এটাকে যদি আমি চর্চা করি, এটাকে যদি নিয়ে চর্চা আমি করে, হ্যাঁ, চর্চা করি, তাহলে দেখা যাবে আমি দীর্ঘ, আমার ডিসিপ্লিন
ডিসিপ্লিন লাইফ আমি একটা লিড করতে পারবো। ডায়াবেটিস হওয়া মানে হ্যাঁ হ্যাঁ ডিসিপ্লিন লাইফে চলে গেলাম। তাই দেখা যাচ্ছে যারা নন ডায়াবেটিস তারা হয়তো সেই নিয়মগুলো মানছে না, কিন্তু যাদের না ডায়াবেটিস তারা কিন্তু ইজিলি সে তারা বাধ্য হচ্ছে, তাদের শরীর সচেতন। হ্যাঁ এবং আমি শুনেছি যে আমি আমার বাবার কাছ থেকেও শুনেছি, আমার বাবা আমার দুজনে ডায়াবেটিস পজিটিভ। আমার বাবার আমি দেখেছি যে আমার অল্প বয়স থেকে আমি দেখেছি বাবা সেই দীর্ঘ সময় ধরে উনি মেনটেন করে, যে রুটিন লাইফটা লিড করে। সকালবেলা ঘুম থেকে উঠে হ্যাঁ সকালবেলা হ্যাঁ এই এক্সারসাইজ করতে একটা যাওয়া। এক্সারসাইজ করতে যাওয়া, হ্যাঁ। ডায়াবেটিস হলে কিন্তু খালি পেটে হাঁটতে যাওয়া যাবে না, খালি পেটে না হেঁটে সকালবেলা সকালবেলা ওষুধ খেয়েও হাঁটতে যাওয়া যাবে না, ইনসুলিন নিয়েও হাঁটতে যাওয়া যাবে না যদি সকালে কেউ হাঁটে। সকালে হাঁটতে বের হলে হালকা বিস্কুট মুড়ি পানি এসব খেয়ে হাঁটবে, হেঁটে এসে সে মেইন যে নাস্তাটা করবে, নাস্তা খাওয়ার আগে তার ওষুধটা নাস্তা খাওয়ার আগে হলে পরে খাবে অথবা ইনসুলিন নেবে, এরকম নিয়ম আছে। তারপরে এখন একজন ডায়াবেটিক রোগী মনে করলো যে আমি রাত সকাল 10টার সময় নাস্তা খাবো, তাহলে কিন্তু হবে না। তাকে একটা লাইফ স্টাইলটা এখন চেঞ্জ করে নিয়ে আসতে হবে যে 7টা থেকে 8টার মধ্যে যেন সে সকালের নাস্তাটা খেয়ে ফেলতে পারে। তারপরে দুপুরের খাবারটা যেন 1টা থেকে 2টার মধ্যে হয়। মাঝখানে যে পিরিয়ডটা আছে সেখানে 11টার দিকে একটা হালকা নাস্তা হবে। আর রাতের খাবারটা 9টার মধ্যেই শেষ করে ফেলা উচিত। 5টার দিকে একটা হালকা নাস্তা খেতে হবে। আর বেড টাইম মনে করেন আমি 9টার সময় খেলাম, খাওয়ার পরে আমি রাত্রেবেলা শুলাম হচ্ছে 12টার দিকে অথবা 11:30টায়, তখন 1 গ্লাস দুধ একটু বিস্কুট খেয়ে শুলাম, যাতে সকালে ভোরের দিকে একটা ঘুমের মধ্যে হাইপোগ্লাইসেমিয়া বলে। ডায়াবেটিস হলে যে শুধু নিয়ম কানুন মানলে কমায় রাখবো তা না, হাইপোগ্লাইসেমিয়া হলে অতিরিক্ত কমে যেতে পারে ডায়াবেটিস ব্লাড সুগারটা, তাহলে সে কিন্তু হ্যাঁ সুগার ফল করে তখন একটা কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে। এজন্য নিয়মের মধ্যে থাকলে পরে এই কমপ্লিকেশন গুলা হবে না। অসংখ্য ধন্যবাদ ডাক্তার লুনা আপনাকে। হ্যাঁ, আমি আপনাকেও বিদায় নিচ্ছি। ধন্যবাদ। হ্যাঁ আমি বিশ্ব বাংলা থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হ্যাঁ হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। ঠিক। ভালো থাকুন, আল্লাহ সুস্থ হাফেজ। থাকুন।